আজকে আমরা এই যেখান থেকে স্টার্ট করব সেটা হচ্ছে ফেজেস ইন পিপিসি। পিপিসি কি? প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল। এটার অবজেক্টিভস কি? পিপিসির ফাংশনস কি? একটা অর্গানাইজেশনে কেন পিপিসি দরকার? এসব কিছু আমি গত ক্লাস লেকচারে বলেছিলাম। আজকে আমরা পিপিসির ফেজ গুলো কি সেই ফেজ গুলো আমরা এখান থেকে দেখব। নর্মালি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের তিনটা ফেজ আছে বা তিনটা ধাপ আছে। একটা হচ্ছে প্ল্যানিং ফেজ, একটা হচ্ছে অ্যাকশন ফেজ এবং আরেকটা হচ্ছে কন্ট্রোল ফেজ। আমি যদি ইন ডিটেলস একটা শর্ট ফর্মে যদি বলতে চাই, তার মানে যে কোনো একটা কাজ করার জন্য প্রথমে প্ল্যানিং করতে হবে, অর্থাৎ পরিকল্পনা করতে হবে এবং তারপরে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। সেই কাজ করা বা পদক্ষেপ নেওয়াটাই হচ্ছে অ্যাকশন। এরপর হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল জিনিসটা কেমন হবে? যেমন আমি একটা কাজ করছি, এই কাজের ফলাফলটা কেমন হবে? এটা কি আদৌ আমার জন্য পজিটিভ হবে, নাকি আদৌ আমার জন্য নেগেটিভ হবে, নাকি কোনোটাই হবে না, জাস্ট এমনি একটা বিজনেস রান করব? এই যে সব কিছু থিঙ্কিং করে দেন কোন একটা কাজ সমাধান করা, সেটা হচ্ছে কন্ট্রোল ফেজ। তাহলে আমি যদি ডেসক্রিপশনে দেখি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে প্ল্যানিং ফেজে প্ল্যানিং ফেজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রায়র প্ল্যানিং, একটা হচ্ছে অ্যাক্টিভ প্ল্যানিং। প্রায়র প্ল্যানিং হচ্ছে কি? পূর্ববর্তী প্ল্যানিং, মানে একটা অ্যাক্টিভলি প্ল্যান করার পর। একটা হচ্ছে আপনি জাস্ট রাফ একটা থিঙ্ক করবেন যে এইভাবে এইভাবে কোন একটা কাজ হতে পারে, জাস্ট এখন আপনি প্ল্যানিং এ আসেন না, তাহলে সেটাকে বলছি আমরা প্রায়র প্ল্যানিং। এই প্রায়র প্ল্যানিং এর মধ্যে কি কি পড়ে? প্রোডাক্ট ডেভেলপমেন্ট পড়ে, প্রোডাক্ট ডিজাইন পড়ে, ফরকাস্টিং পড়ে, অ্যাগ্রিগেট প্ল্যানিং, মাস্টার শিডিউলিং অ্যান্ড এমআরপি। এখন প্রোডাক্ট ডেভেলপমেন্টকে আপনারা খুব ভালো করেই জানেন, হয়তো বা কেউ মার্চেন্ডাইজিং এ জব করে থাকবেন, যে প্রোডাক্ট প্ল্যানিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে যে বায়ার কর্তৃক একটা প্রোডাক্ট আপনি পেলেন, এখন আপনাকে একটা প্রোডাক্ট ডেভেলপ করতে বললো বা বায়ার বলে দিল যে লেন্থ এত, উইথ এত, স্লিভের মেজারমেন্ট এত, বডি চেস্ট এত, সবকিছু সে আপনাকে বলে দিল। এখন আপনি মেজারমেন্টের উপরে বেসিস করে আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন। এই জিনিসটা হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। এরপর হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। আপনি নিজে যখন একজন উদ্যোক্তা হবেন, আপনি নিজে নিজের পছন্দ অনুযায়ী একটা প্রোডাক্ট ডেভেলপ করবেন, তখন সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট একটা ডিজাইন ক্রিয়েট করবেন আপনার প্রোডাক্টের, সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন। এরপরে হচ্ছে ফরকাস্টিং। ফরকাস্টিং জিনিসটা কেমন? ভবিষ্যতে, যেমন এখন হচ্ছে গ্রীষ্মকাল, কিছুদিন পরে হবে শীতকাল আসবে, তো এবার শীতকালে বাংলাদেশি মানুষজন, সেটা গ্রামে হোক অথবা শহরে হোক, কি কি ধরনের কাপড়গুলো কিনতে পারে, কি কি ধরনের শীতকালীন কাপড় তারা ব্যবহার করবে, এই সব কিছু যখন আমি থিঙ্ক করে আমি কোন একটা নতুন প্রোডাক্ট ডেভেলপ করব, যেটা চিন্তা করব যেন আমি প্রোডাক্ট ডেভেলপও করব, প্লাস এটা যেন ভালো মার্কেট পায়, ভালো প্রফিট এনে দিতে পারে, তখন এই জিনিসটাকে আমরা বলবো ফরকাস্টিং, অথবা এটার একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে সেলস ফরকাস্টিং। এরপরে দেখেন অ্যাক্টিভ প্ল্যানিং। অ্যাক্টিভ প্ল্যানিং কি? আপনি যেটা প্ল্যান করছেন সেটা এখন আপনি বাস্তব রূপ দান করবেন, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ প্ল্যানিং। এখন দেখেন এখানে আসছে প্রসেস প্ল্যানিং। সাপোজ একজন উদ্যোক্তা সে চিন্তা করলো যে আমি পোলো শার্ট তৈরি করব। এখন সে যে এখানে থিঙ্ক করলো যে পোলো শার্ট তৈরি করার, এটা হচ্ছে তার আউটপুট, তার একটা ফাইনাল প্রোডাক্ট। এখন তার, আমি যদি একেবারে র ম্যাটেরিয়ালস থেকে চিন্তা করি কি কি প্রসেস গুলো আমার লাগবে, তাহলে আমি একবার বলতে পারি আমার স্পিনিং দরকার। স্পিনিং থেকে আমি যে সুতা পাবো, এখান থেকে আমি নিটিং করে নিটেড প্রোডাক্ট পাবো। এই যে নিটেড ফেব্রিকটা পেলাম, এখন এই নিটেড ফেব্রিকটাকে আমাকে ডাইং করতে হবে। ডাইং করে আমি এখান থেকে ডাইড ফেব্রিক পাবো। দেন আমি করব কি, এটা আমার যাবে ড্রাইং সেকশনে, সেখান থেকে ড্রাই হয়ে আমার দেন চলে যাবে কাটিং সেকশনে। কাটিং সেকশনে বিভিন্ন সাইজ আকারে এটা ফেব্রিকটা কাট করা হবে। কাট করা হলো, দেন এটা চলে যাবে সুইং সেকশনে, দেন চলে যাবে এটা প্রেসিং বা ফিনিশিং সেকশনে, দেন এটা ইন্সপেক্ট হবে বা কোয়ালিটি চেক হবে, এবং ফাইনালি এটা যখন আপনার একবার কমপ্লিট হয়ে যাবে, তখন এটা বাইরের কাছে যাবে। এই যে একটা ফাইনাল প্রোডাক্ট, প্রত্যেকটা আলাদা আলাদা প্রসেসে যে থিঙ্ক করলাম, এই জিনিসটা হচ্ছে আমার প্রসেস প্ল্যানিং। এরপর আমি চলে আসি রুটিং। রুটিং বলতেছে যে
রুটিন আপনাদেরকে আমি এর আগে পড়িয়েছিলাম, যে রুটিন হচ্ছে যে প্রত্যেকটা সেকশন আমি ভাগ করে নিলাম, কোন কোন সেকশন আমি কি কি মেশিন ইউজ করব, কোন কোন মেশিন ইউজ করলে আমার প্রোডাক্টিভিটিটা বেশি হবে, এই জিনিসগুলো টোটালি থিঙ্ক করাটাই হচ্ছে আমার রাউটিং। এরপরে আসতেছে ম্যাটেরিয়ালস প্ল্যানিং। আমি যে বললাম একটা পোলো শার্ট তৈরি করব, এই পোলো শার্ট তৈরি করতে আমার কি কি দরকার, কি কি ম্যাটেরিয়ালস দরকার, এসব কিছু প্ল্যান করাটা হচ্ছে ম্যাটেরিয়ালস প্ল্যানিং। এরপরে টুলস প্ল্যানিং। টুলস প্ল্যানিংটা নরমালি আমার পড়বে মেশিনের মধ্যে। এখন আমি কি কি ধরনের মেশিন ইউজ করব, নিটিং সেকশনে কি ধরনের মেশিন ইউজ করব, ডাইং এ কি ধরনের মেশিন ইউজ করব, এটা কি কটন ফেব্রিক নাকি ব্লেন্ডেড ফেব্রিক, তাহলে কোন মেশিন ইউজ করব, লিকার রেশিও হবে কত, কিভাবে ড্রয়িং করব, তারপর হচ্ছে কিভাবে কাট করব, এটা কি স্ট্রাইপ ফেব্রিক হবে না সিঙ্গেল কালার ফেব্রিক নাকি মাল্টি কালার ফেব্রিক, এই সব কিছু যে এক একটা থিঙ্ক করব, মেশিন গুলো ইউজ করবো, সেটাও তখন আমি প্ল্যান করব টুলস প্ল্যানিং। এরপরে চলে আসবে আমার লোডিং। কেউ যদি নিজে থেকে আনমিউট হয়ে যায় তাহলে সে যেন নিজে নিজে মিউট করে ফেলে। এরপরে চলে আসে লোডিং। লোডিং জিনিসটা হচ্ছে যে আমি ক্যাপাসিটি অনুযায়ী মেশিনে লোড করব, কত পরিমাণে আমি আউটপুট পাবো, এই জিনিসটা সম্পর্কে থিঙ্ক কর। সাপোজ একটা ডাইং মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 1000 কেজি, তার মানে সে একদিনে সর্বোচ্চ 1000 কেজি ফেব্রিক ডাই করতে পারবে। এখন আমি কখনোই সেই ফেব্রিকে 1200 কেজি কাপড় চাপাই দিতে পারবো না। সে 1000 কেজি হচ্ছে তার ক্যাপাসিটি, সে সর্বোচ্চ 1000 কেজি কাপড় ডাই করতে পারবে। আমি যদি তার চেয়ে কম 700, 800, 900 বা 600, 500 কেজি দিই, সে সেটাও ডাই করতে পারবে, কিন্তু 1200 সেটা হচ্ছে তার ক্যাপাসিটির বাইরে, সে এই ক্ষেত্রে ফেব্রিকটা ডাই করতে পারবে না। তার মানে প্রত্যেকটা মেশিনের তার ক্যাপাসিটি অনুযায়ী প্ল্যানিং করাটা হচ্ছে লোডিং। এরপর আমি চলে আসি স্কেজুলিং। স্কেজুলিং হচ্ছে যে অগ্রাধিকারের ভিত্তিতে কোন কাজটা আগে করতে হবে এবং যে কাজটার গুরুত্ব বেশি, যে কাজটা করতে সময় অপচয় হবে বেশি, সেই কাজটা আগে করা বা সেই কাজে বেশি সময় দেয়। যেমন সাপোজ স্পিনিং বা নিটিং এ খুব বেশি সময় প্রয়োজন হয় না, সবচেয়ে বেশি সময় ধরে নেন প্রয়োজন হলো ডাইং এ। ডাইং এ প্রয়োজন হবে কেন? সাপোজ বায়ার এমন একটা কালার ডেভেলপ করতে বললো যে কালার নরমালি একবার ডাই করার ফলে ডেভেলপ হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে করতে হবে কি, আমাকে বেশ কয়েকবার পুনরায় বারবার ডাই করতে হবে। এখন নরমাল মনে করেন একটা একটা ফুল ব্যাচ রান করতে সাপোজ 8 থেকে 10 ঘন্টা লাগে একটা ডাইং মেশিনের। এখন কোনোভাবেই একদিনে ডাই করা সম্ভব হচ্ছে না। তার মানে আমি যদি এখানে ডাইং এ 3-4 দিন সময় ধরে থাকি এবং আমার এক্সাক্ট কালার শেড আসছে না, তখন আমাকে পরবর্তীতে আরো কয়েকদিন সময় এখানে বাড়াই দিতে হবে। এই যে ইম্পর্টেন্সের ভিত্তিতে আমি যে ডাইং এ একটু সময় বাড়াই দিচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমার স্কেজুলিং। এরপরে চলে আসছে আমার অ্যাকশন ফেজ। অ্যাকশন ফেজটা কি? ডিসপ্যাচিং। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে যদি আমি থিঙ্ক করি, যেমন স্পিনিং এর আউটপুটটা হচ্ছে সুতা, এই সুতাটা তখন নিটিং এর ক্ষেত্রে ইনপুট হিসেবে কাজ করবে। নিটিং এর আউটপুট হচ্ছে ফেব্রিক, নিটেড ফেব্রিক। এই নিটেড ফেব্রিক আবার ইনপুট হিসেবে কাজ করবে আমার ডাইং এর ক্ষেত্রে। ডাইং এ আমার ডাইড ফেব্রিকটা হচ্ছে আমার আউটপুট, কিন্তু ওয়াশিং এর ক্ষেত্রে বা ড্রাইং এর ক্ষেত্রে বা কাটিং এর ক্ষেত্রে এই ডাইড ফেব্রিকটা আমার ইনপুট হিসেবে কাজ করবে। এই যে প্রত্যেকটা স্টেজ থেকে আমি যে প্রোডাক্ট গুলো পাচ্ছি, আউটপুট গুলো পাচ্ছি, এগুলো আবার র ম্যাটেরিয়ালস হিসেবে আমি অন্য একটা সেকশনে দিয়ে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে আমার ডিসপ্যাচিং। এরপরে আমি আসি কন্ট্রোল ফেজ। কন্ট্রোল ফেজ আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রোগ্রেস রিপোর্টিং, একটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন। প্রোগ্রেস রিপোর্টিং কি? যে ডাটা প্রসেসিং। এখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা প্রসেসে, প্রত্যেকটা আলাদা আলাদা স্টেজে কি পরিমাণ প্রোডাক্ট পাচ্ছি বা কি পরিমাণ প্রোডাক্টিভিটি পাচ্ছি, বা কোনো ডাটার তারতম্য হচ্ছে কিনা, বা কোনো ফল্ট পাচ্ছি কিনা, এই জিনিসগুলো আমরা ডাটা আকারে ডাটা আকারে রিপোর্ট করে রাখবো অথবা আমরা নোট করে রাখবো। এবং কারেক্টিভ অ্যাকশনটা কি? কারেক্টিভ অ্যাকশনটা হচ্ছে আমরা যে ফল্ট গুলো পেলাম, আমরা যে কোনো রিজেকশন পেলাম, এই রিজেকশন গুলো বা এই ফল্ট গুলো আমরা এই কারেক্টিভ অ্যাকশনে এসে সেটাকে কারেক্ট করার চেষ্টা করব। এর পরের স্লাইডে চলে আসি। এর পরের আমাদের স্লাইডটা হচ্ছে, আমি কিন্তু বারবার নিষেধ করতেছি যে
অফ করে রাখতে, মিউট করে রাখতে, আবার কেন বারবার আনমিউট করতেছে? নিজে 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 আনমিউট হয়ে গেলে মিউট করে নেন। আপনারা তো ছোট বাচ্চা না, বারবার তো বলে দেওয়ার কোনো মানে হয় না। এরপরে চলে আসে ক্যাটাগরিজ অফ প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং সিস্টেম, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া শ্রেণী বিভাগ। আমি কিন্তু অলরেডি 4 থেকে 5 বার বলেছি, তারপরও মানে কথা মানে কানে যাচ্ছে না, কি আর বলবো আমি। মোহাম্মদ শাহিন আলমকে, প্রান্ত কুমার ঘোষকে আমি কিন্তু বারবার বলছি যে আপনাদের স্পিকারটা আনমিউট করেন, মিউট করেন, তারপরে বারবার আনমিউট করে বসে আছেন কেন? এখন নরমালি ইন্ডাস্ট্রিয়াল যে প্ল্যান্ট গুলো আছে এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে ডিসক্রিট পার্ট ম্যানুফ্যাকচারিং। আমাদের মনে রাখা উচিত যেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং সেটা হচ্ছে বড় পরিসরের ক্ষেত্রে, অর্থাৎ আমার যেই ক্ষেত্রে জি স্যার। আমরা যেটা বলছিলাম যে কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং আর হচ্ছে ডিসক্রিট পার্টস ম্যানুফ্যাকচারিং। যেটা কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং বললাম, এই ক্ষেত্রে আমাদের যে কোয়ান্টিটিটা হবে বেশি হবে, যেমন 10,000 পিস, 1,00,000 পিস, অর্থাৎ খুব বেশি পরিমাণে প্রোডাক্ট তৈরি করব আমরা এই ক্ষেত্রে। এবং ডিসক্রিট পার্টস ম্যানুফ্যাকচারিং হবে, এই ক্ষেত্রে আমরা খুবই অল্প পরিমাণে তৈরি করব। এবং আরেকটা জিনিস বলে রাখি, যখন কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং আমরা বলছি তখন আমাদের কোয়ান্টিটিটা হবে অনেক বেশি, কিন্তু ভ্যারাইটিস হবে খুবই কম। আমি বললাম কোয়ান্টিটিস হবে আমাদের অনেক বেশি, কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটিস হবে আমাদের অনেক বেশি, কিন্তু ভ্যারাইটিস হবে খুবই কম। যেমন মনে করেন 1,00,000 পিসের কে অর্ডার করলো শুধু পোলো টি শার্ট, এখন শুধু এখানে ভেরিয়েশন কি সাইজের ভেরিয়েশন, যে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এই শেষ। কিন্তু আমি যদি ডিসক্রিট পার্টস ম্যানুফ্যাকচারিং বলি, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট আলাদা আলাদা ডিজাইনের জন্য। যেমন আমি যদি উদাহরণ আকারে বলি, যেমন দেখেন ডিসক্রিট ম্যানুফ্যাকচারিং পার্টকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ডিসক্রিট পার্ট ম্যানুফ্যাকচারিং কে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জব শপ, একটা হচ্ছে ব্যাচ প্রোডাকশন, একটা হচ্ছে মাস প্রোডাকশন। তো জব শপের ক্ষেত্রে দেখেন এখানে মেশিন শপ, টেলারিং এক্সেট্রা। আমি যদি নর্মালি বলি টেইলরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষ যায়। এখন ধরে নিলাম একই টেইলর, সে জেন্টস আইটেমেও সেলাই করতে পারে এবং সে লেডিস আইটেমেও সেলাই করতে পারে। এখন সে একই মানুষ, সে শার্ট তৈরি করছে, পাঞ্জাবি তৈরি করছে, প্যান্ট তৈরি করতে পারে, পাজামা তৈরি করতে পারে, তারপরে মেয়েদের বিভিন্ন আইটেম, সালোয়ার, থ্রি পিস, বা আরো যে যে আইটেম গুলো, সে সবগুলো আইটেম তৈরি করছে। এখন দেখেন তার কাছে 4 জন গেল, একজন পাঞ্জাবি পায়জামা তৈরি করার জন্য গেল, একজন গেল শার্ট প্যান্ট তৈরি করতে, এবং 2 জন মেয়ে আসছে, 2 জন মেয়ে তাদের আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করতে বসে। এখন 4 জন মেয়ে তাদের 4টা আলাদা আলাদা ধরনের প্রোডাক্ট তাদের তৈরি করে দিতে হবে। দেখেন কোয়ান্টিটি খুবই কম, মাত্র 4টা প্রোডাক্ট, কিন্তু 4টা আলাদা ধরনের, 4টার ভ্যারাইটি আলাদা। জব শপের ক্ষেত্রে ভ্যারাইটি হবে সবচেয়ে বেশি। এরপরে আমরা চলে আসি ব্যাচ প্রোডাকশন। ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে হচ্ছে কি যে অটোমোবাইল মানে গাড়ির ক্ষেত্রে। এখন গাড়ির ক্ষেত্রে হতে পারে কি, সুজন কুমার আপনার ফোনের বন্ধ করেন, স্পিকার বন্ধ করেন। ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে মনে করেন অটোমোবাইল, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, গার্মেন্টস প্রোডাক্ট, এক্সেট্রা। ব্যাচ প্রোডাকশন হবে কি, কোয়ান্টিটিটা বেশি হবে, জব শপের চাইতে বেশি হবে, এবং ভ্যারাইটি কিছুটা বেশি হবে, কিছুটা কম হবে জব শপের তুলনায়। মনে করেন যেখানে আমি জব শপে একটা প্রোডাক্ট একজন মানুষের জন্য তৈরি করছিলাম, এখানে ব্যাচ প্রোডাকশনে আমি মনে করেন 1,000 পিস আমি 1,000 জনের তৈরি করতেছি। সবগুলো দেখতে একই রকম, কিছু ভ্যারাইটি কি হয়তো বা তাদের কালার আলাদা বা তাদের সাইজ আলাদা। বা গাড়ির ক্ষেত্রে বলি, একই গাড়ি তাদের কালার আলাদা এবং কিছু কিছু জিনিসের পার্থক্য। তাহলে
এই গেল আমাদের ব্যাচ প্রোডাকশন। এরপর আসি আমরা মাস প্রোডাকশন, ফুড আইটেমস এবং কনজিউমার গুডস এক্সেট্রা। এখন ধরে নিলাম খাবারের আইটেমের ক্ষেত্রে, খাবারের আইটেমের ক্ষেত্রে হচ্ছে কি যে একই খাবার, সাপোজ একই প্রোডাক্ট পুরো বিশ্বের মানুষের জন্য একটা খাবার তৈরি করা হচ্ছে, তাহলে কি এদের ক্ষেত্রে ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে ব্যাচ প্রোডাকশন বলি অথবা জব শপের বলি, এদের তুলনায় অনেক গুণে বেশি, কিন্তু এদের কোয়ান্টিটি অনেক বেশি, কিন্তু ভ্যারাইটি হচ্ছে খুবই কম। একই পটেটো চিপস পুরো বাংলাদেশে খাচ্ছে, কোনো ভ্যারাইটি নেই, কিন্তু এক টি শার্ট এক জায়গায় মানুষ পড়ছে কিন্তু অন্য জায়গায় পড়ছে না। এটা হচ্ছে জব শপ বা ব্যাচ প্রোডাকশনের উদাহরণ। যেমন দেখেন এখানে ফার্স্ট এডটা হচ্ছে কি আপনার অটোমোবাইলস। দেখেন এ বলছে জব শপের উদাহরণ, এটা অটোমোবাইলস জব শপ। বি হচ্ছে ব্যাচ প্রোডাকশন, সি হচ্ছে কি মাস প্রোডাকশন, যে কোকা কোলা পুরো ওয়ার্ল্ডের মানুষের জন্য তৈরি করা হচ্ছে। এরপর হচ্ছে ডি কন্টিনিউয়াস প্রসেস, ইউরিয়া, অর্থাৎ কন্টিনিউয়াস পদ্ধতিটা চলতেই থাকবে চলতেই থাকবে। মেশিনে ইনপুট হিসেবে দেওয়া হবে র ম্যাটেরিয়ালস এবং প্যাকেজিং আকারে প্যাকেজে ভর্তি হয়ে বা প্যাকেজিং হয়ে পলিথিন আকারে, পলিথিনের ভিতরে প্রোডাক্ট ভর্তি হয়ে একবারে আমরা আউটপুটটা পাচ্ছি। এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এখন দেখেন পার্থক্যটা, যে জব শপ, ব্যাচ এবং মাস প্রোডাকশন এবং কন্টিনিউয়াস প্রোডাকশনের মধ্যে তফাৎ কি। দেখেন জব শপের ক্ষেত্রে বলতে কাস্টমাইজ গুডস আর সার্ভিস। কাস্টমাইজ মানে কি, যে স্পেসিফিক মানে নির্দিষ্ট লোকের জন্য নির্দিষ্ট প্রোডাক্ট, এটা বলতেছে আমরা কাস্টমাইজ প্রোডাক্ট। এরপরে দেখেন সেমি স্ট্যান্ডার্ডাইজ গুডস অর সার্ভিসেস। এখানে স্ট্যান্ডার্ডের পরিমাণ হবে কম, কারণ এখানে যেহেতু বেশ কিছু সংখ্যক মানুষজন আহ, একই ধরনের জিনিসপত্র বা একই ধরনের যন্ত্রাদি বা একই ধরনের ইকুইপমেন্ট বা একই ধরনের গাড়ি বা একই ধরনের পোশাক পরিধান করবে, তাহলে এই ক্ষেত্রে এদের স্ট্যান্ডার্ডটা হবে কিছুটা কম। এখন এই ক্ষেত্রে মাস প্রোডাকশন বলতে কি স্ট্যান্ডার্ডাইজড গুডস অর সার্ভিসেস, এবং এটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড তৈরি করা হচ্ছে, এটার কোয়ালিটিটা অবভিয়াসলি ব্যাচ প্রোডাকশনের চাইতে বেটার হবে। এখন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখেন বলতেছেন হাইলি স্ট্যান্ডার্ডাইজ গুডস এন্ড সার্ভিস। এটা যেহেতু কন্টিনিউয়াস একটা প্রসেসে প্রোডাক্ট তৈরি করতে থাকবে, আমরা ইনপুট হিসেবে র ম্যাটেরিয়ালস নিব এবং আউটপুট হিসেবে আমরা প্রোডাক্ট পাবো। এই ক্ষেত্রে আমাদেরকে সবসময় স্ট্যান্ডার্ডটা মেনটেন করে রাখতে হবে। অ্যাডভান্টেজেস দেখেন, আমরা যখন জব শপের কথা বললাম, জব শপের ক্ষেত্রে আমাদের ভ্যারাইটিটা হবে সবচেয়ে বেশি। আমি আগেই বলে দিয়েছিলাম, এবং এখানে যেহেতু কাজের ফ্লেক্সিবিলিটি থাকবে, টেলার নিজস্ব ইচ্ছে মতো কাপড়ে কোনো ডিজাইন বা তার ইন তার কোনো ক্রিয়েটিভিটি সেখানে সে দেখাতে পারবে। এই কারণে এখানে ওয়ার্কের ভ্যারাইটিটা হচ্ছে বেশি। ব্যাচের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি থাকে কাজ করার, যেহেতু এখানে কোয়ান্টিটিটা একটু বেশি হয়। এবং মাস প্রোডাকশনে দেখেন যখন আমার প্রোডাক্টের সংখ্যা হচ্ছে অনেক বেশি, প্রোডাক্ট যখন অনেক বেশি পরিমাণে তৈরি করা হবে, তখন আমার লো কস্ট অফ ম্যানুফ্যাকচারিং, আমার ম্যানুফ্যাকচারিং এর যে কস্ট হয় সেটা আমার কমে যাবে, এবং আমার হাই ভলিউম হবে বেশি, এবং সিম্পল প্ল্যানিং, তখন অল্প কিছু প্ল্যানিং করলে আমি বেশি পরিমাণে প্রোডাক্ট পেতে পারি। এরপরে দেখেন কন্টিনিউয়াসে বলছে যে ভেরি ইফিশিয়েন্ট ভেরি হাই ভলিউম। এখন আপনাকে যেহেতু সবসময় স্ট্যান্ডার্ড ওয়েতে স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রোডাক্ট তৈরি করতে হবে, এই ক্ষেত্রে এটা এমনি এটা হচ্ছে তাহলে ভেরি ইফিশিয়েন্ট, এবং এর ক্ষেত্রে এদের ভলিউমটা হবে অনেক বেশি হাই জব শপের তুলনায় অথবা ব্যাচ প্রোডাকশনের তুলনায়। এরপরে দেখেন ডিসঅ্যাডভান্টেজেস। জব শপের ক্ষেত্রে বলছে কি স্লো, প্রোডাক্টিভিটি খুব কম, কিন্তু হাই কস্ট পার ইউনিট। এখন এক একটা প্রোডাক্ট এক এক রকম সেলাই খরচ, তাহলে টেলার এক এক রকম লোকের কাছে এক এক রকম প্রাইস নিবে। কমপ্লেক্স প্ল্যানিং, এখন মনে করেন একজন আসে যখন টি শার্ট ফর্মাল শার্ট বললো, দর্জি তখন অন্য এক ওয়েতে তৈরি করবে, এবং এখন হুট করে একজন আসে বললো যে আমি সাফারি সেলাই করাবো অথবা আমি আহ কার্ন ড্রেস তৈরি করব, তাহলে এই ক্ষেত্রে দেখেন তাকে আলাদা একটা আহ, কি বলে ওয়েতে তাকে প্রোডাক্টটা তৈরি করে দিতে হবে, তাই এটা হচ্ছে কমপ্লেক্স প্ল্যানিং। এখন দেখেন ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে কোয়ান্টিটিটা যেহেতু একটু মডারেট অ্যামাউন্টে থাকে, এই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের পার ইউনিট কস্ট কিছুটা হবে কম আমাদের জব শপের তুলনায়। মডারেট শিডিউলিং, স্কেজুলিং এন্ড কমপ্লেক্সিটি, এবং এটার কমপ্লেক্সিটি হবে কিছুটা হলেও কম,
জব শপের তুলনায়। এখন দেখেন মাস প্রোডাকশনের ক্ষেত্রে বলতেছে লো ফ্লেক্সিবিলিটি, হাই কস্ট অফ ডাউন টাইম, কমপ্লেক্স কন্ট্রোল। এখন লো ফ্লেক্সিবিলিটি দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে? লো ফ্লেক্সিবিলিটি দ্বারা বোঝানো হচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি, কি কি ধরনের ট্রিমস অ্যাক্সেসরিজ ইউজ করাবে সবকিছু আগে থেকে ফিক্সড আপ করা। তার মানে এখানে নিজস্ব ক্রিয়েটিভিটি দেখানোর কোনো কিছুই নেই, ফ্লেক্সিবিলিটি এখানে নেই। যা করে দেওয়া আছে সেটাকে আপনাকে কপি করে অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে দিতে হবে। এবং কমপ্লেক্স কন্ট্রোল এই কারণে বলছে, সাপোজ কোনো কারণে যদি ফেব্রিকে ফল্ট আসা শুরু হয় এবং সেটা যদি কন্টিনিউয়াস আকারে চলতেই থাকে, তাহলে সেই ফেব্রিকে ফল্ট, ফেব্রিকটা হলো ফল্টি ফেব্রিক, আপনি ফেব্রিকটাকে ডাই করতে পারছেন না, ডাই করতে না পারলে আপনি কাটিং করতে পারবেন না, কাটিং করতে না পারলে আপনি সুইং করে ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে পারবেন না। এখন দেখেন কন্টিনিউয়াস হচ্ছে কি ল্যাক অফ ভ্যারাইটি, কস্টলি টু চেঞ্জ। এখন যেহেতু হিউজ একটা পরিসরে কোন একটা প্রোডাক্ট চলছে আর চলছে, এই ক্ষেত্রে যদি আমি কোনো নতুনত্ব আনতে চাই তাহলে আমাকে পুরো সিস্টেমটা চেঞ্জ করতে হবে, এবং সিস্টেমটা চেঞ্জ করা একটা ব্যয়বহুল ব্যাপার। দেখেন পরীক্ষায় হয়তো বা আসতে পারে এটা, যে কম্পারিজন বিটুইন মাস প্রোডাকশন এন্ড জবস অফ প্রোডাকশন। এখন দেখেন মাস প্রোডাকশনের ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম যে এটা হাইলি স্ট্যান্ডার্ডাইজ, যেহেতু কোয়ান্টিটিটা বেশি হবে এখানে স্ট্যান্ডার্ডটা খুব বেশি পরিমাণে মেনটেন করা হবে, এবং জব শপের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডটা সেভাবে মেনটেন করা হয় না। প্রোডাক্টের ভলিউম হবে জব মাসের ক্ষেত্রে হিউজ, এবং জব শপের ক্ষেত্রে হবে লো। গ্যালাক্সি J7K টাকা আমি নিষেধ করলাম, আমি তারপর আবার কথাবার্তা কেন? মাস প্রোডাকশনের ক্ষেত্রে প্রোডাক্ট রেঞ্জ হবে খুবই অল্প। এখানে প্রোডাক্ট রেঞ্জ দ্বারা বোঝাচ্ছে ক্রিয়েটিভিটিটা হবে একই, কোনো কিছুই করার না, জাস্ট প্রোডাক্ট যেটা তৈরি করে দেওয়া হয়েছে একটা স্যাম্পল হিসেবে সেটাকে কন্টিনিউয়াস ওয়েতে তৈরি করা হবে। এরপর হচ্ছে আমাদের জব শপের ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট রেঞ্জ হবে লার্জ, কারণ এখানে যেহেতু বিভিন্ন ভ্যারাইটি প্রোডাক্ট তৈরি করছি এটা হবে লার্জ। ইকুইপমেন্ট হচ্ছে কি, যে মাস প্রোডাকশনের ক্ষেত্রে আমার স্পেশাল পারপাস কিছু মেশিনারিজ থাকে, এবং জব শপের ক্ষেত্রে আমার নর্মালি জেনারেল পারপাসে যে মেশিনারি গুলো আছে সেগুলো থেকে আমি ফাইনাল প্রোডাক্ট পেতে পারি। আমি কিন্তু কন্টিনিউয়াসলি নিষেধ করছি আমি, যারা আনমিট হয়ে গিয়েছে তারা তারা যেন মিট করে নেয়, তারপর আপনাদেরকে বলে কোনো লাভ হচ্ছে না, এইটুকু তো বোঝা উচিত। এবং মাস প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট হবে বেশি, কারণ এখানে যেহেতু বিভিন্ন ধরনের স্পেশাল মেশিনারিজ গুলো থাকবে, এবং জব শপের ক্ষেত্রে আমাদের আর ইনভেস্টমেন্ট হবে কম। আমাদের মাস প্রোডাকশনের ক্ষেত্রে আমরা লেআউটটা করব প্রোডাক্টের উপর ভিত্তি করে, কিন্তু জব শপের ক্ষেত্রে আমরা লেআউটটা করব প্রসেসের উপরে ভিত্তি করে। লাস্টে যেটা দেখেন যে ডিসক্রিট পার্টস ম্যানুফ্যাকচারিং অল্টারনেটিভ ক্লাসিফিকেশন, ডিসক্রিট পার্টের আলাদা একটা ক্লাসিফিকেশন হচ্ছে একটা কি স্টক ড্রিভেন সিস্টেম, এটাকে পুশ সিস্টেম বলা হয়, মানে কোনো কিছু ধাক্কা দেয়া, এবং আরেকটা হচ্ছে অর্ডার ড্রিভেন সিস্টেম, যেটাকে বলা হচ্ছে পুল সিস্টেম অর্থাৎ টানা। ম্যানুফ্যাকচারার pushes the sales, very low interaction between customers and manufacturer। এখানে বলা হচ্ছে কি যে যে ম্যানুফ্যাকচারার যে তৈরি করবে সেই সেলস, আমি মানে বাংলা কথা বুঝাতে পারছি না, আপনার কি কথা বলা খুবই বেশি জরুরি? স্পিকারটা তো অফ করে রাখলে, আনমিউট করে রাখলেই হয়। আনমিউট হয়ে গেছে, মিউট করে ফেলেন, এতবার করে বলছি তারপরও মানে কথা কানে যায় না। আমি বললাম যে পুশ সিস্টেমের ক্ষেত্রে কি হবে, যিনি ম্যানুফ্যাকচারার তিনি নিজে প্রোডাক্ট তৈরি করবেন এবং তিনি সেলসটাকে ত্বরান্বিত করবেন কিভাবে, এবং এই ক্ষেত্রে কাস্টমার এবং ম্যানুফ্যাকচারের মধ্যে খুবই কম পরিমাণে, অল্প পরিমাণে ইন্টারাকশন, মানে খুবই কম ইন্টারাকশন হবে বা যোগাযোগ হবে। এরপর আমরা চলে আসি পুল সিস্টেম। পুল সিস্টেম হচ্ছে কি, যে ম্যানুফ্যাকচারার উইল ট্রাই টু স্যাটিসফাই দ্য স্পেসিফিকেশন অফ দ্য কাস্টমার টেকিং ডিরেক্ট অর্ডারস এন্ড দাস পুলস দ্য সেল। এই ক্ষেত্রে হবে কি, যিনি ম্যানুফ্যাকচারার তিনি সরাসরি কাস্টমারের কাছ থেকে অর্ডারটা রিসিভ করবেন এবং তিনি নিজেই সেলটাকে পুল করবেন, অথবা অর্থাৎ টেনে নিবেন,
যেন তার প্রফিটটা বেশি এবং তার অর্ডারের পরিমাণটা হয় বেশি। এই ছিল আপনাদের প্রথম চ্যাপ্টার। এখন প্রথম চ্যাপ্টার সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার থাকে, কোনো সে থাকে, আমাকে বলতে পারেন, শুনবো। বলেন, কারো কোনো কিছু জানার আছে? কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা, ধরে নিলাম কারো কোনো কিছু জানার নাই, ঠিক আছে। আমরা তাহলে নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করতে পারি। স্যার আজকে সময় বেশি থাকলে এই যে আরেকবার রিভিউ দিতে পারেন। রিভাইজ দিব কখন? যখন হচ্ছে আমাদের সিলেবাসটা আমরা শেষ করব ইনশাআল্লাহ, দেন আমরা রিভাইজ দিব। আমার কথা বোঝাতে পারছি আমি? আগে সিলেবাস জি শেষ স্যার। করা দরকার। সিলেবাসটা শেষ করে ফেললে ইনশাআল্লাহ হাতে সময় থাকলে আমরা রিভিশন দিব, সমস্যা নেই। আচ্ছা স্যার। এখন আমরা চলে আসি সেকেন্ড চ্যাপ্টার, যেটা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি। প্রোডাক্ট কি কেউ বলতে পারবেন আমাকে? প্রোডাক্ট জিনিসটা কি? প্রোডাকশন জিনিসটা কি? প্রোডাক্টিভিটি কি? প্রোডাকশন উৎপাদন। আমি বাংলা জানতে চাইনি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মনে করেন আমি একটা টি শার্ট তৈরি করব, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট পাওয়ার জন্য আমার কি কি দরকার, এখন আমাকে জানতে হবে আমার কি কি লাগবে। এখন আমি যদি শুরু থেকে বলি, নর্মালি আমার সুতা দরকার, যেটা একেবারে আমার র ম্যাটেরিয়ালস, আমার তার মানে তুলা দরকার, ফাইবার দরকার, এটা হচ্ছে আমার র ম্যাটেরিয়ালস। শুধু র ম্যাটেরিয়ালস তুলা হলে আমার হবে না, আমার ইলেকট্রিসিটি দরকার মেশিন রান করানোর জন্য, আমার ম্যান দরকার, ম্যান পাওয়ার দরকার, আমার প্লেস দরকার, আমার গ্যাস দরকার, দেন হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন দরকার, ইনফরমেশন দরকার, এনার্জি দরকার। এই যে এত কিছুর সম্মিলিত রূপে যখন আমরা ফাইনালি একটা প্রোডাক্ট পাচ্ছি, এটা হচ্ছে আমার টি শার্ট, পোলো শার্ট। পোলো শার্টটা হচ্ছে সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট। এবং এই যে প্রসেসিং এর মাধ্যমে যে আমরা প্রোডাক্টটা পেলাম র ম্যাটেরিয়ালস থেকে, এই জিনিসটা তখন হচ্ছে আমার প্রোডাকশন। অর্থাৎ ইনপুট ইনপুটকে যেভাবে আমরা প্রসেসিং করে একটা ফাইনালি আউটপুট পাই, এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের প্রোডাকশন। দেখেন কি বলতেছে, the essence of production is the creation of goods and services, maybe by the transformation of raw materials or by assembling so many parts। তার মানে কি, যে র ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলোকে কনভার্ট করে দেয়া, ট্রান্সফর্ম করা, রূপান্তরিত করা কোনো পণ্য অথবা কোনো সেবাতে, অথবা অনেকগুলোকে সম্মিলিত রূপে একটা প্রোডাক্ট হিসেবে তৈরি করাটা হচ্ছে প্রোডাকশন। দেখেন কি বলছে, প্রোডাকশন ইন এভরিডে লাইফ ক্যান বি সিন ইন ফ্যাক্টরিজ, অফিসেস এন্ড হসপিটাল। হসপিটাল, ফ্যাক্টরি অথবা অফিসে আমরা প্রতিনিয়ত প্রোডাকশন দেখতে পারি। দেখেন, প্রোডাকশন সিস্টেম, the production system is basically concerned with taking inputs of capital, labor, orders, and materials, and using the first two to transform material to satisfy orders। আমি এর আগেই বললাম, ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, আমাদের যে র ম্যাটেরিয়ালস গুলো আছে, এই সবগুলোর সম্মিলিত সুষ্ঠু বন্টনের মাধ্যমে আমরা এটা আমরা ইউজ করব প্রোডাকশন। দেখেন, যেমন দেখেন এই ফিগার থেকে আমরা দেখি ক্যাপিটাল আছে, র ম্যাটেরিয়ালস আছে, মেশিনারিজ আছে, লেবার আছে, প্রোডাকশন ফ্যাসিলিটিস। এগুলো সম্পূর্ণরূপে কি করলাম, এই যে একটা পদ্ধতির মধ্যে দিয়ে গমন করবে। এটা করবে কি, কাস্টমার ডিমান্ড বা অর্ডার, এটা হচ্ছে প্রোডাকশন সিস্টেম। এখান থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি কি, গুডস পেতে পারি। যে গুডস আমরা পাবো সেটা কি হবে, কাস্টমার স্যাটিসফাই করবে, এবং কাস্টমার স্যাটিসফাই করলে আমরা কি হবে, জব স্যাটিসফ্যাকশন হবে।
দেন সে কোম্পানি বলি বা ম্যানুফ্যাকচারার বলি, সে প্রফিট হবে। এই ক্ষেত্রে আমাদের কি কি বাধা হিসেবে দাঁড়াতে পারে? র মেটেরিয়ালস এর কথা বলতে পারি। রিসোর্স এভেলেবিলিটি, আমাদের রিসোর্স নাই থাকতে পারে। যেমন নরমালি বাংলাদেশে তুলা চাষ হয় না, তার মানে কেউ যদি স্পিনিং ইন্ডাস্ট্রি খুলতে চায় তাকে সব সময় বাইরে থেকে তুলা বা ফাইবার আমদানি করে নিয়ে আসতে হবে। তাহলে এই ক্ষেত্রে এই জিনিসটা হবে তার জন্য আনঅ্যাভেলেবল। ডেলিভারি টাইমস ফর প্রোডাক্ট, সাপোজ একটা বায়ার ডেলিভারি টাইম বলে দিল 60 দিন, কিন্তু কোনোভাবেই 60 দিন করা যাচ্ছে না, সেখানে 10 দিন এক্সিড হয়ে সেখানে 70 দিন হয়ে গেল, এটা একটা কেস হতে পারে। অথবা ম্যানেজমেন্ট পলিসি, অর্থাৎ একটা ফ্যাক্টরির মধ্যে বা একটা অর্গানাইজেশনের মধ্যে যে বিভিন্ন লোকজন আছে তাদের মাঝে কোনো অন্তদ্বন্দ্ব বা কোনো কোন্দলের কারণে যেখানে দেখা গেল যে 60 দিনে প্রোডাক্ট শেষ হওয়ার কথা, সেখানে কোনো কারণে আর 4-5 দিন এক্সট্রা লেগে গেল ওয়ার্কারদের ছাঁটাই বাছাইয়ের কারণে বা ওয়ার্কারদের সমস্যার কারণে। দেখেন আমরা চলে আসছি এখন প্রোডাক্টিভিটি। এতক্ষণ আমরা প্রোডাকশন কি সেটা জানলাম, এখন আমরা জানবো প্রোডাক্টিভিটি কি। বলতে প্রোডাক্টিভিটি ক্যান বি ডিফাইন অ্যাজ অ্যান ইকোনমিক মেজার অফ আউটপুট পার ইউনিট ইনপুট। তার মানে আউটপুটকে যখন আমরা ইনপুট দিয়ে ভাগ করব তখন আমরা প্রোডাক্টিভিটি পাবো। প্রোডাক্টিভিটিটা কি কি? প্রোডাক্টিভিটিটা নরমালি লেবার, ক্যাপিটাল এইসব আকারে ইউজ করা হয়, মেজার করা হয়, while আউটপুট ইজ টিপিক্যালি মেজার্ড ইন রেভিনিউ। তার মানে ইনপুট হিসেবে আমি লেবার এবং ক্যাপিটাল নেব এবং আউটপুট হিসেবে সব সময় আমি রেভিনিউস অর্থাৎ মূলধন পাবো, লভ্যাংশ পাবো। Productivity is the measure of how well the resources are brought together in an organization and utilized for accomplishing a set of objectives. Productivity হচ্ছে কি, যে নরমালি আমরা আউটপুট ডিভাইডেড ইনপুট করলে আমরা প্রোডাক্টিভিটি পাচ্ছি, কিন্তু আমরা যদি ব্রড সেন্সে বলতে চাই যে প্রোডাক্টিভিটি কি, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি আমাদের কাছে কি কি রিসোর্স গুলো আছে, আমাদের কাছে কি কি র ম্যাটেরিয়ালস আছে, এই র ম্যাটেরিয়ালস গুলো, এই রিসোর্স গুলো কিভাবে ব্যবহার করলে অল্প পরিমাণ রিসোর্স থেকে আমরা বেশি পরিমাণে আউটপুট পাবো, সেই জিনিসটা হচ্ছে আমার প্রোডাক্টিভিটি। দেখেন কি বলছে, প্রোডাক্টিভিটি ইজ দ্য মাল্টিপ্লায়ার ইফেক্টস অফ ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস। অর্থাৎ ইফিসিয়েন্সি আর ইফেক্টিভনেস এর একটা উপাদান হচ্ছে প্রোডাক্টিভিটি। এতক্ষণ আমরা যেটা বললাম তার সামারি হলো যে প্রোডাক্টিভিটি হচ্ছে আউটপুটকে যখন আমরা ইনপুট দ্বারা ভাগ করব সেই ক্ষেত্রে আমরা প্রোডাক্টিভিটি পাবো। দেখেন একটা ম্যাথ দেয়া আছে, যদি রিটেন আকারে হয় তবে হয়তোবা যে এই চ্যাপ্টারে যে ম্যাথ গুলো আছে সেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখেন এখানে বলছে একটা কোম্পানি a company produces 160 kg of plastic molded parts of acceptable quality by consuming 200 kg of raw materials for a particular period. এটা হচ্ছে একটা পোর্শন। এখন আমরা দেখি এখানে কি বলছে, কতটুকু প্রডিউস করছে সে 160 কেজি, কত পরিমাণে সে র ম্যাটেরিয়ালস নিচ্ছে 200 কেজি। তাহলে আমার প্রোডাক্টিভিটি হবে কি, আউটপুট, আউটপুট হচ্ছে 160 কেজি ডিভাইডেড বাই ইনপুট, ভাগ করব কি দিয়ে, ইনপুট, ইনপুট হচ্ছে কত 200 কেজি। এই যে 160 ভাগ 200, এটাকে অবশ্যই প্রোডাক্টিভিটি বা ইফিসিয়েন্সিকে 100 দ্বারা গুণ করতে হবে, শতকরায় প্রকাশ করতে হবে। যখন শতকরা প্রকাশ করলাম তখন কত পেলাম, 80। এখন চলে আসি নেক্সট পিরিয়ডে, দেখেন বলতেছে যে দ্য আউটপুট ইজ ডাবল, অর্থাৎ প্রথমে ছিল 160 কেজি, পরবর্তীতে হয়ে গেলে তার দ্বিগুণ অর্থাৎ 320 কেজি বাই কনজিউমিং 420 কেজি অফ র মেটেরিয়ালস। এই ক্ষেত্রে র মেটেরিয়ালস দ্বিগুণের চাইতে আরো বেশি পরিমাণে বেড়ে গিয়েছে, আগে ছিল 200 কেজি, এবার হচ্ছে 420 কেজি। And for the third period, the output is increased to 400 kg and consuming the 400 kg of raw materials. Find out the productivity of defined period. Comment. সেকেন্ড ক্ষেত্রে দেখেন আমাদের আউটপুট ছিল 320 কেজি, আমরা র মেটেরিয়ালস নিয়েছিলাম ইনপুট হিসেবে 420 কেজি, সেটাকে আমরা যখন 100 বা পার্সেন্টেজ আকারে প্রকাশ করছি আমরা পেলাম 76%। এখন থার্ড ক্ষেত্রে দেখেন আমি ইনপুট হিসেবে নিচ্ছি 400 কেজি প্রোডাক্ট, আমি আউটপুটে পাচ্ছি 400 কেজি প্রোডাক্ট। এটা হচ্ছে তাহলে ইনপুটও 400 আউটপুটে 400 ভাগ করে এবং গুণ করলে আমরা দেখছি যে 100%। এটা হচ্ছে বাস্তবে অসম্ভব, যে কোনো কিছুর প্রোডাক্টিভিটি বা ইফিসিয়েন্সি বা ইফেক্টিভনেস কখনোই 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 100% হতে পারে না। থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার একটা সূত্র আছে, প্রথম সূত্র, সেটা হচ্ছে যে
when heat is converted to work or work is converted to heat, then heat or work is proportional to each other. অর্থাৎ কাজকে যখন আমরা শক্তিতে বা শক্তিকে যখন আমরা কাজে রূপান্তরিত করব, তখন এই কাজ এবং শক্তি পরস্পরের সাথে সমানুপাতিক, অর্থাৎ W is proportional to Q। এটাকে আরেকটু বিস্তারিতভাবে বর্ণনা করেছেন আরেক বিজ্ঞানী। সেটা হচ্ছে অনেকটা এইরকম যে একটা মেশিন বা একটা যন্ত্র ঠিক যতটুকু পরিমাণ নেবে সে ঠিক ততটুকু পরিমাণ পরিবেশে ছেড়ে দিবে, এরকম কখনো সম্ভব না। সাপোজ একটা মেশিনে আমি সাপোজ একটা বাইকে একটা বাইক 1 লিটার তেলে 20 কিলোমিটার যাবে। এখন আমি যে 1 লিটার তেল আমি নিব, 1 লিটার তেল নিলে আমি যে এক্সাক্ট 20 কিলোমিটার পরিমাণে যাব, কখনোই না। এই যে তেল যে থাকতেছে বা এই তেল যে আমি নিচ্ছি, এই তেল কিছু পরিমাণে এই বাইকের যে ভেতরে যে কিছু ফাংশন আছে, এই ফাংশন গুলো রান করবে, অর্থাৎ ওই তেলের কিছু অংশ তার ভেতরে নিঃশেষ হয়ে যাবে। কাজে যেখানে 20 কিলোমিটার যাওয়ার কথা সেখানে সে যাবে 15, ধরে নিলাম 15 কিলোমিটার বা 18 কিলোমিটার। এই যে সে পরবর্তীতে 2 কিলোমিটার যেতে পারে নাই। এই জিনিসটা হচ্ছে তার সিস্টেম লস। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। এখন কার কি বলার আছে আমাকে বলেন, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, চ্যাপ্টার ফার্স্ট এবং এখন পর্যন্ত যা পড়িয়েছি এর মধ্যে যদি কারো কোনো কিছু জানার থাকে, কিছু জিজ্ঞেস করার থাকে, আমাকে জিজ্ঞেস করতে পারেন।